আলাইকুম। আইডিএসসি লাইভ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায় সম্পর্কিত প্রশ্নসমূহ আলোচনা ও প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানব। আমরা প্রথমে দেখব প্রশ্ন পদ্ধতি। আমাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন থাকবে আর সেখানে আমরা কিভাবে উত্তর করব সেই সম্পর্কিত আলোচনাটি আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নে একটি মান দেওয়া আছে। এটি হচ্ছে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের যে পরীক্ষাটি হবে তার পূর্ণ মান। সম্পূর্ণ প্রশ্ন উত্তর দানের জন্য 100 নম্বর বর্ধিত আছে। এখানে একটা প্রশ্নের জন্য নাম্বারগুলো আলাদা আলাদাভাবে বিভক্ত করা হয়েছে। আর এই 100 মার্কের প্রশ্নের জন্য আমরা সময় পাচ্ছি 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে আমাদের সকল প্রশ্নের উত্তর দান করতে হবে। তো আমরা এই 2 ঘন্টার সময় 2 ঘন্টা 30 মিনিট সময়কে 100 মার্ক দিয়ে আগে ভাগ করে নেব যে পরীক্ষার সময়ে প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু সময় পাবো। এই জন্য আমরা এই ভাগের কাজটা একটু করে নেই। 2 ঘন্টা 30 মিনিট 2 গুণ 60 যোগ 30 মিনিট। এখানে আমরা কাজটা করে নিচ্ছি 120 মিনিট যোগ 30 মিনিট, মানে আমরা টোটালি 150 মিনিট সময় পাচ্ছি। এই 150 মিনিট সময়কে আমরা সম্পূর্ণ মার্কস দিয়ে ভাগ করে নেব। 150 কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে প্রতি 1 মার্কের জন্য কতটুকু সময় লাগবে সেই হিসেবটা আমরা পেয়ে যাচ্ছি। এজন্য আমরা এখানে ভাগের কাজটা করে নিচ্ছি। আমরা প্রতি 1 মার্কের প্রশ্নের জন্য 1.5 বা 1.5 মিনিট করে সময় পাচ্ছি। আমরা সময় পাচ্ছি কতটুকু? 1.5 বা 1.5 মিনিট করে। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে কয়টি, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখি। সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো থাকছে এটাও তো আমাদের জানার বিষয়। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আমরা পাঠের মধ্যে যে ছোট ছোট প্রশ্নগুলো পেয়েছি যেখানে 2 থেকে 3 লাইনের মধ্যে আমাদের উত্তর সম্পূর্ণ হয়ে যায় এবং খুব অল্প সময়ে সহজে উত্তর দেওয়া যায়, সেগুলো ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকছে 15টি। এই 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। 15টি থাকবে আর এই 15টি উত্তর দিতে হবে। আর প্রতি একটি প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 2। প্রতি একটা প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 2। প্রতি প্রশ্নের মার্ক 2 হলে 15টি প্রশ্নের উত্তর যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অংশে 30 মার্ক পেয়ে যাচ্ছি। তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি থাকছে? সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 15টি আর এই 15টির উত্তর করতে হবে। আর প্রতি প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 2 আর 2 মার্ক করে যদি আমরা 15টি প্রশ্নের মার্কে সম্পূর্ণ পেয়ে থাকি তাহলে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অংশের টোটাল মার্ক 30। আর এই 30 মার্ক পাওয়ার জন্য আমাদের খুব বেশি কষ্ট করতে হয় না, আমরা খুব সহজে এই 30 মার্ক পেয়ে যাচ্ছি। আর এর পরবর্তী যে অংশটা দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ। এটি হচ্ছে 2 নাম্বার প্রশ্নের উত্তরে। 2 নাম্বার প্রশ্নের উত্তরে শূন্যস্থান কিভাবে পূরণ করতে হয় এই সম্পর্কিত যে ধারণাগুলো সেগুলো আমরা যখন অনুশীলনী অংশটি করেছি তখনই জেনেছি যে শূন্যস্থান অংশে কি থাকবে। শূন্যস্থান অংশে একটি বাক্য থাকবে। এই বাক্যের একটা জায়গা থাকবে, যেমন আমরা দেশ গ্রহে বাস করি। তো এই যে একটা বাক্য, এই বাক্যটিতে একটা অংশ ফাঁকা আছে। এই
এইভাবে এই ফাঁকা জায়গা পূরণ এর কাজটি হচ্ছে শূন্য স্থান পূরণ। আর এই শূন্য স্থান পূরণ করার জন্য আমাদের পাঠ্য বইটি অত্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়তে হবে, যাতে প্রত্যেকটা সেন্টেন্সে বা প্রত্যেকটা বাক্যের ভিতরে থাকা যে মূল শব্দগুলো সেই শব্দগুলোর সাথে পরিচিত হতে পারে। তাহলে এই শূন্যস্থান পূরণ অংশে কয়টি প্রশ্ন থাকছে সেটা একটু দেখি। এই শূন্যস্থান পূরণ অংশে 14টি শূন্যস্থান যুক্ত বাক্য থাকবে। এই 14টি শূন্যস্থান যুক্ত বাক্যের মধ্যে আমাদের উত্তর করতে হবে 12টি। কয়টির উত্তর করতে হবে? 12টি। এই 12টি শূন্যস্থান পূরণ করার পরবর্তীতে আমাদের কি মান যুক্ত হয়েছে সেটা একটু খেয়াল করি। আমরা দেখছি এখানে কোশ্চেন নাম্বার হচ্ছে 12 আর মার্ক হচ্ছে 1 করে। এর মানে হচ্ছে প্রতি প্রশ্নের জন্য আমাদের 1 নম্বর করে রয়েছে। আর এই 12টি প্রশ্নের উত্তর দানের জন্য আমাদের টোটাল মার্ক হচ্ছে 12। তাহলে আমাদের সর্বমোট কত মার্ক পাচ্ছি শূন্যস্থান পূরণের মাধ্যমে? আমরা 12 মার্ক বা 12 নম্বর পাচ্ছি। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ আর এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দানের মাধ্যমে আমরা পাচ্ছি 12 আর 30, 12 আর 30 42 নম্বর। এরপরে দেখছি যে আমাদের বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ, এই কাজটা কি? 3 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ। আমরা ডান বাম পূরণ এটা কি করেছিলাম? ডান বাম মিলকরণ আমরা অনুশীলনী অংশে দেখছিলাম যে ডান বাম মিলকরণ একটি কাজ ছিল, সেই কাজটি অবশ্যই তোমরা করে থাকছো। এখন আমরা আবার একটু স্মরণ করছি ডান বাম মিলকরণ অংশটা কি ধরনের ছিল। এরকম দুইটা সাইড ছিল, এই সাইডে কিছু শব্দ ছিল আর এই সাইডেও কিছু শব্দ ছিল। তো এই ডান আর বাম দুইটা সাইডের নাম লেখা ছিল ডান বাম। এরপরে এই পাশে কিছু শব্দ ছিল, এই পাশে কিছু শব্দ ছিল। এই শব্দগুলোর সাথে আমাদের মিল করতে হবে। আমরা দেখছি যে আমরা যখন 6ষ্ঠ অধ্যায়ে কাজ করেছিলাম তখন আমাদের ওইখানে একটি ডান বাম অংশ ছিল, আর এই ডান বাম অংশটি আমরা পূরণ করেছি। 5ম অধ্যায়ে ডান বাম অংশ আছে। এই ডান বাম অংশের কাজ হচ্ছে ডান এর সাথে বাম অংশের মিল করা। এখানে যে শব্দটির সাথে আছে এই শব্দটির সাথে কোন শব্দটির মিল আছে বাম পাশের শব্দের সাথে, তাহলে সেইগুলো একসাথে যুক্ত করে লেখাটাই হচ্ছে ডান বাম মিলকরণ। আর এই ডান বাম প্রশ্নের ক্ষেত্রে ডান পাশে থাকছে 5টি প্রশ্ন। ডান পাশে কয়টি প্রশ্ন থাকছে? এরকম 5টি কলাম থাকছে। 1 2 3 4 5 এরকম 5টি কলাম থাকছে। তো এই 5টি কলামে আমাদের 5টি শব্দ থাকবে। আর বাম পাশে 2টি অতিরিক্ত, মানে আরো 5টি থাকবে। 5 আর 2 7। ডান পাশে থাকছে 5টি আর বাম পাশে থাকছে 7টি। এই 7টি শব্দ থাকতে পারে, 2টি শব্দের সাথে কোনো শব্দের সাথে মিল থাকবে না, আর বাকি 5টার সাথে ডান পাশের 5টার সাথে শব্দাংশ মিলে যাবে। এইভাবে আমরা ডান পাশের সাথে বাম পাশ মিল করব, আর এই মিল করার মাধ্যমে আমরা পাচ্ছি 10। এই 5টা বাক্যকে একত্রিত করার ফলে আমরা প্রতি একটি বাক্যের জন্য 2 মার্ক করে রয়েছে। এই 2 মার্ক করে 5 দুগুণে 10 নম্বর পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বাম ডান পূরণের মাধ্যমে পাচ্ছি 10। এরপরে 4 নম্বর প্রশ্নের উত্তরের জন্য কি থাকছে? 4 নম্বর প্রশ্নের উত্তরের জন্য থাকছে বর্ণনামূলক প্রশ্ন। আমরা এটাকে কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর, সৃজনশীল প্রশ্নের উত্তর, এই কিসিমের অনেক ধরনের নামকরণ করে থাকি। তো এই কাঠামোবদ্ধ বর্ণনামূলক প্রশ্নের জন্য
48 মার্ক উত্তর করার জন্য আমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 8টি প্রশ্নের উত্তর দানের জন্য আমাদের অতিরিক্ত আরো 2টা প্রশ্ন থাকছে, প্রশ্ন 2টা অতিরিক্ত থাকছে, তার মানে টোটাল প্রশ্ন থাকবে 10টি। এই 10টির মধ্যে আমাদের 8টি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। আর এই 8টি প্রশ্ন দানের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি 48 নম্বর। এই 48 নম্বর যুক্ত হওয়ার পরে আমাদের সবগুলো নাম্বার একত্রিত করার পরে আমাদের 100 মার্ক যুক্ত হচ্ছে। সর্বমোট মার্ক ছিল 100, এই 100 নম্বর আমরা পেয়ে যাচ্ছি। আর এই বর্ণনামূলক প্রশ্ন ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার, অবশ্যই এই প্রশ্নে একাধিক অংশ থাকতে পারে। একটি প্রশ্নের সাথে অনেকগুলো অংশ থাকতে পারে, সেটা কিরকম আমরা একটু দেখে নিই। যেমন একটি প্রশ্ন হচ্ছে পদার্থ কি। পদার্থ কি এই প্রশ্নের সাথে আরো একটা অংশ হচ্ছে পদার্থের কয়েকটি বৈশিষ্ট্য লিখো। পদার্থের কয়েকটি বৈশিষ্ট্যের পরবর্তীতে এই প্রশ্নের সাথে আরো একটি অংশ থাকতে পারে যে কয়েকটি পদার্থের উদাহরণ দাও। কয়েকটি পদার্থের উদাহরণ দাও। এভাবে একটা প্রশ্নের কতগুলো পার্টও থাকতে পারে। আবার আমরা দেখছি যে শক্তি কি, শক্তি কিভাবে কাজ করে। একই প্রশ্নে কিন্তু 2টা অংশ। শক্তি কি, শক্তি কিভাবে কাজ করে। কয়েকটি শক্তির উৎসের নাম লিখো বা শক্তি কি কি করতে পারে। এভাবে একই প্রশ্নের অনেকগুলো পার্ট থাকতে পারে, কমপক্ষে 2 থেকে 3টা পার্টও থাকছে। আর এই একাধিক পার্টেরই উত্তর প্রদান করতে হবে। একটি প্রশ্নে যদি একাধিক পার্ট থাকে তাহলে একাধিক পার্টের উত্তর দিতে হবে। আর একাধিক পার্টে আলাদা আলাদা নম্বর থাকছে, যেমন প্রথম অংশের জন্য 2, তারপরের অংশের জন্য 3, তারপরের অংশের জন্য 1, এইভাবে আলাদা আলাদাভাবে নম্বরও থাকছে। এখন আমাদের প্রশ্ন পদ্ধতি সম্পর্কিত আলোচনাটি শেষ হলো। আমরা এখন চলে যাব বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর দানের পদ্ধতি। আমরা প্রথম যে অধ্যায়টি ছিল সিলেবাসের প্রথম অধ্যায়, অনলাইন ক্লাস সিলেবাসের প্রথম অধ্যায় ছিল প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। এই আমাদের পরিবেশ অংশ থেকে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে 2টা অধ্যায় আছে বায়ু ও শক্তি, এই 2টা অংশে। এখন আমরা আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো থাকতে পারে বা হইতে পারে এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা একটু দেখি। আর এই প্রশ্ন উত্তর দানের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বইটিকে মনোযোগ সহকারে পড়া এবং বোঝা। বোঝার জন্য অবশ্যই আমাদের চারিদিক ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমাদের অর্জিত জ্ঞানটিকে নিয়ে নিজে নিজে ভাবতে হবে। আমাদের চারপাশে রয়েছে কি, বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি, অনেক কিছু আছে। চারপাশে সবকিছু মিলে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। এই বিষয়টি পাঠের পরবর্তীতে আমাদের কি প্রশ্ন করতে পারি না যে পরিবেশ কি নিয়ে গঠিত, বা পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো। আমরা যে উপাদানগুলো পড়েছি সেগুলো তো পরিবেশেরই অংশ, পরিবেশেরই উপাদান। তাহলে গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু এগুলো তো পরিবেশেরই উপাদান। আমরা কি এই উত্তরগুলো লিখতে পারবো না যে পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো বললে এই উত্তরগুলো দিতে পারবো না?
উপাদানের নাম লেখো। পরিবেশ কি নিয়ে গঠিত? তিনটা প্রশ্নের উত্তরে আমাদের একই সাথে পেয়ে যাচ্ছি। এরপরে আমরা আমাদের পরিবেশ সম্পর্কিত আরো কিছু তথ্য, যেমন আমাদের চারপাশে যে অংশ বা বস্তুগুলো দেখতে পাচ্ছি, যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে আমাদের পরিবেশের মধ্যে পড়ে এরকম কি কি আছে তার 5টি নাম লিখো। আমাদের যে উপাদানগুলো দেখতে পাচ্ছি দৃষ্টির মধ্যে, এছাড়াও কিন্তু আরো কিছু উপাদান রয়েছে, যেমন বায়ু। বায়ুকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বায়ুটাও পরিবেশের একটি উপাদান। আমাদের পরিবেশ কি নিয়ে গঠিত? এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি যে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, গাছপালা এবং অন্যান্য জীব নিয়ে আমাদের পরিবেশ গঠিত। আমাদের চারপাশে কি কি আছে? এই প্রশ্নের উত্তর এই একই অংশের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি কি প্রশ্ন করতে পারি সেটা আবার একটু স্মরণ করছি। পরিবেশ কি? পরিবেশ কি নিয়ে গঠিত? পরিবেশের কতগুলো উপাদানের নাম লিখো। তোমার চারপাশে আছে পরিবেশের অংশ এমন কিছু বিষয়ের নাম লিখো। এরপর আমরা বলতে পারি যে পরিবেশ কি নিয়ে আমাদের চারপাশে বন্ধু বান্ধব যা কিছু আছে সবকিছু মিলে আমাদের কি তৈরি হয়? আমাদের পরিবেশ তৈরি হয়। এভাবে আমরা একই অংশে অনেকগুলো প্রশ্ন করে থাকি এবং প্রশ্ন করার মাধ্যমে আমরা সাথে সাথে উত্তরগুলো পেয়ে যাচ্ছি। এরপরে আমরা প্রশ্ন করতে পারি পরিবেশের শ্রেণীবিন্যাস আমরা কিভাবে করতে পারি। পরিবেশের উপাদান অনুসারে আমরা পরিবেশকে শ্রেণীবিভাগ করতে পারি। পরিবেশকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রাকৃতিক পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ। তাহলে পরিবেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে ভাগ করা যায়। পরিবেশকে কিভাবে পরিবেশকে শ্রেণীবিন্যাস করতে পারি? পরিবেশের উপাদান অনুসারে পরিবেশকে শ্রেণীবিন্যাস করতে পারি। এরপরে পরিবেশকে কয়টি ভাগে ভাগ করতে পারি এর উত্তরও পেয়ে গেলাম। পরিবেশকে কি কি ভাগে ভাগ করতে পারি? পরিবেশকে দুইটি ভাগে ভাগ করতে পারি, প্রাকৃতিক পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ। আর মানুষের তৈরি উপাদান কি? মানুষের তৈরি পরিবেশ যে সকল উপাদান নিয়ে গঠিত সেগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদান। যে উপাদানগুলো যেগুলো মানুষের তৈরি সেগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশের উপাদান, আর মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলো নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা দিতে পারবো না? যে মানুষের তৈরি পরিবেশ কি, প্রাকৃতিক পরিবেশ কি, মানুষের তৈরি পরিবেশ কি নিয়ে গঠিত, প্রাকৃতিক পরিবেশ কি নিয়ে গঠিত। এরপরে আমাদের প্রাকৃতিক পরিবেশের কতগুলো উপাদানের নাম, যেমন গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত এবং অন্যান্য সকল প্রাণী কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। আর প্রাকৃতিক পরিবেশের উপাদান কি? যে উপাদানগুলো প্রকৃতি নিজে সৃষ্টি করতে পারে, মানুষ সৃষ্টি করতে পারে না, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। মানুষের তৈরি পরিবেশ হচ্ছে মানুষ যে উপাদানগুলো তৈরি করে থাকে এই উপাদানগুলো নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। আর মানুষের তৈরি উপাদান হচ্ছে মানুষ যেগুলো তৈরি করতে পারে। মানুষের তৈরি পরিবেশের কয়েকটি উদাহরণ দাও বা 3টি উপাদানের নাম লিখো। আবার প্রাকৃতিক পরিবেশের কতগুলো উপাদানের নাম লিখো। এই সকল প্রশ্নের উত্তর দানে অত্যন্ত সোজা যদি আমরা এই পাঠটি মনোযোগ সহকারে সুন্দরভাবে পড়ে থাকি। তাহলে এই পাঠের মধ্য থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কিত আলোচনা শেষ হলো। এখন চলে যাই বায়ু অংশে আমরা কি কি প্রশ্ন করতে পারি সংক্ষেপে। বায়ু কি? বায়ু হচ্ছে পরিবেশের একটি উপাদান। জীবের এবং উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন এর মধ্যে অন্যতম হচ্ছে বায়ু। বায়ু কি? বায়ু আমাদের প্রয়োজন কেন? বায়ু
দেখতে পাই না। বায়ু আমাদের চারপাশে থাকলেও দেখতে পাই না, কিন্তু কি করতে পারি, বায়ুটাকে আমরা অনুভব করতে পারি। বায়ুর উপস্থিতি কিভাবে বুঝতে পারি, এটা পরীক্ষার মাধ্যমে আমরা দেখেছি, আর এর ফলাফলগুলো আমরা অবশ্যই পেয়েছি। তো তোমরাও এই পরীক্ষাটা অবশ্যই করে থাকবে, তোমাদের এটি যেহেতু কাজ ছিল। এখন আমরা বায়ুর গুরুত্ব, বায়ুর ব্যবহার, বায়ুর অন্যান্য উপাদান এই সম্পর্কিত যে সকল প্রশ্ন পড়েছি সেখান থেকে অনেকগুলো প্রশ্ন করতে পারি। যেমন বায়ুর গুরুত্ব সম্পর্কে প্রশ্ন যদি করে, উদ্ভিদ এবং প্রাণী বায়ুকে কিভাবে ব্যবহার করে, বায়ু কেন উদ্ভিদ এবং প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ, বায়ুকে আমরা কি কি কাজে ব্যবহার করি। এইভাবে বায়ুর যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নিয়েও আমরা প্রশ্ন করতে পারি। যেমন কার্বন ডাই অক্সাইড কি, আর কার্বন ডাই অক্সাইডকে কিভাবে আমরা ব্যবহার করে থাকি, কার্বন ডাই অক্সাইড এর প্রয়োজনীয়তা কি, অক্সিজেনের ব্যবহার কিভাবে করতে পারি, অক্সিজেন কি কি কাজে ব্যবহার করতে পারি, নাইট্রোজেন কি কি কাজে ব্যবহার করতে পারি, নাইট্রোজেন কি কি কাজে ব্যবহার করা হয়। এইভাবে আমরা অনেকগুলো প্রশ্ন করতে পারি। পটেটো বা আলুর চিপস জাতীয় খাদ্যের জন্য কোন উপাদানটি ব্যবহার করা হয়। এরপরে আমরা প্রশ্ন করতে পারি আগুন নিভানোর জন্য আমরা কোন উপাদানটি ব্যবহার করে থাকি, বায়ুর কোন উপাদানটি ব্যবহার করে থাকি। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কোন উপাদানটি ব্যবহার করে। এইভাবে অনেকগুলো প্রশ্ন আমরা করতে পারি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন উত্তর দানের জন্য। এরপরের অপশন হচ্ছে শক্তি। আমরা এই অধ্যায়ে দিয়ে অনেকগুলো প্রশ্ন করতে পারি। শক্তি কি, তাপ, বিদ্যুৎ, আলো এগুলো কি। এরপরে কি কি কাজে শক্তির ব্যবহার করে থাকি। আরো বলতে পারি যে শক্তির প্রধান কাজ কয়টি ও কি কি। আলো শক্তি কি কি কাজে ব্যবহার করি, তাপ শক্তি কি কি কাজে ব্যবহার করি, বিদ্যুৎ শক্তিকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি, শক্তি কিভাবে স্থান পরিবর্তনে সাহায্য করে বা স্থান পরিবর্তন করে থাকে। এইভাবে আমরা শক্তি সম্পর্কিত অনেক অনেক প্রশ্ন করতে পারি। তাহলে এর পরবর্তী যে কাজ সেই কাজ করে যে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের এই পাঠের প্রত্যেকটা লাইনগুলো অবশ্যই যত্ন সহকারে পড়তে হবে, আর তার পাশাপাশি প্রত্যেক চ্যাপ্টারের শেষে বা অধ্যায়ের শেষে যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে সেই শূন্যস্থান পূরণগুলো আমরা একটু দেখে নিব। আর এভাবে আরও অনেকগুলো শূন্যস্থান নিজে নিজে বসে ভাষায় অনুশীলন করব, আর সেগুলো অবশ্যই কিন্তু স্কুল খোলার পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে শেয়ার করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর যে পার্ট, বামডান নীলকরণ। এই বামডান নীলকরণ অংশে আমাদের কি করতে হবে। বামডান নীলকরণের জন্য একই কাজ, কিন্তু যে পাঠ্য বইটা অবশ্যই সজাগ দৃষ্টিতে পড়তে হবে। আর এই পড়ার পরবর্তীতে যে বামডান নীলকরণ এই চ্যাপ্টারের শেষে এক বা একাধিক 2 থেকে 3টি বামডান সর্বোচ্চ থাকতে পারে, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে সুন্দর করে সাজিয়ে নিজে নিজে বাসায় বামডান নীলকরণের কাজটি করতে পারি। আমরা একাধিক প্রশ্নের বামডান যখন নীলকরণ করব তখন আমাদের চ্যাপ্টারের অধিকাংশ শব্দগুলো চলে আসবে, আর এইগুলো অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজে দেবে। তো এর পরবর্তীতে আমাদের যে অপশনটি রয়েছে 4 নম্বর অপশন, 4 নম্বর অপশনে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন। এই বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আমাদের অনেক অনেক কথা বলার আছে। এখন বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা কিভাবে লিখি সেটা তো অনেকেরই জানা
অবশ্যই এটা আমাদের পারতে হবে। 4 নম্বর প্রশ্নে বর্ণনামূলক প্রশ্নের জন্য তোমাদের প্রশ্নগুলো এক বা একাধিক অংশে থাকতে পারে। এটি তোমাদের প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে একটি সহজ প্রক্রিয়া নিয়ে আসা হয়েছে। তোমাদের প্রশ্নটি যদি অনেক বড় একটি অংশ হতো তখন তোমাদের প্রশ্নের উত্তর লিখতে অনেক কষ্ট হতো। এখন ছোট ছোট অংশে ভাগ করার কারণে এটি তোমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। তাই তোমরা ছোট ছোট অংশ বিভক্ত করে এই প্রশ্নের উত্তরগুলো সহজে শিখতে পারবে। আমাদের যে প্রথম অধ্যায়টি ছিল আমাদের পরিবেশ, সেই অংশে আমরা এখন চলে যাব। আমাদের পরিবেশ এইখান থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। পরিবেশ কি ব্যাখ্যা করো? আমরা অনুশীলনী এর প্রশ্ন আলোচনা অংশে এই প্রশ্ন সম্পর্কে পড়েছি। পরিবেশ কি? আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, প্রাণী, মাটি, পানি, এরপরে রয়েছে বায়ু, সূর্যের আলো, অনেক অনেক কিছু। আমরা দু চোখ মেলে যা কিছু দেখতে পাই, আরও রয়েছে অনুভূত বায়ু। এই সব কিছু নিয়েই রয়েছে, তৈরি হয়েছে আমাদের পরিবেশ। এর পরের অংশ থাকতে পারে পরিবেশকে কয়টি অংশে বিভক্ত করা যায়। আমরা এ পাঠে জেনেছি পরিবেশকে 2টি ভাগে বিভক্ত করা যায়। আর সেগুলো কি কি? প্রথমে ছিল প্রাকৃতিক পরিবেশ, আর ছিল মানুষের তৈরি পরিবেশ। এভাবে আমাদের একটি প্রশ্নের উত্তর দান সম্ভব হলো। আমি আগে বলছিলাম একটা প্রশ্নে একাধিক অংশ থাকতে পারে। তো পরবর্তী আরেকটি প্রশ্ন নিয়ে দেখি কি ধরনের হতে পারে। প্রাকৃতিক পরিবেশ কি? প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমাদের একটি ধারণা রাখতে হবে। প্রাকৃতিক পরিবেশ কি? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে ওই সকল পরিবেশ যেগুলো মানুষ নিজে তৈরি করতে পারে না, প্রকৃতি নিজে তৈরি করে নেয়, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদান হলো, প্রাকৃতিক পরিবেশ যে সকল উপাদান নিয়ে গঠিত সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদান যেগুলো নিজে নিজে তৈরি হচ্ছে, আমাদের চারিদিকে একটু চোখ রেখে দেখি যে আমাদের আশপাশে দেখা যাচ্ছে গাছপালা, নদী, এরপরে আছে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, এই সবগুলো যে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি জানতে পারলাম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিবেশ কি নিয়ে গঠিত? আমাদের পরিবেশ কি নিয়ে গঠিত? আমাদের চারপাশে যে সকল প্রাকৃতিক ও মানুষের তৈরি উপাদানগুলো রয়েছে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ আর মানুষের তৈরি পরিবেশের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো। এই 3টা অংশের একই সাথে উত্তর দিতে হবে। এই প্রশ্নের জন্য মার্কস আছে 6। একটা প্রশ্নের জন্য মার্কস হচ্ছে 6। এখন এই প্রশ্নের উত্তর কিভাবে দেব? প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে 3টি পার্থক্য লিখো। পার্থক্য মানে হচ্ছে তুলনা। তুলনা কিভাবে করি? একটির মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেটি অন্যটির মধ্যে অনুপস্থিত বা নেই। আবার এই পরিবেশে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ধরনগুলো রয়েছে, সেটি অন্য পরিবেশে নেই। এই দুইটার মধ্যে যে পার্থক্য বা ঘাটতি রয়েছে সেগুলো হচ্ছে এই পরিবেশের মধ্যে তুলনা এবং এই দুইটা পরিবেশের মধ্যে পার্থক্য নির্ণয় করা। তাহলে আমরা এই পার্থক্য নির্ণয়ের কাজটি করি। আমরা আমাদের চারপাশে যে 2 ধরনের পরিবেশগুলো রয়েছে সেগুলোর দিকে একটু লক্ষ্য করি যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কিভাবে কি করছে আর মানুষের তৈরি পরিবেশগুলো কিভাবে কি করছে। আমরা দেখতে পাচ্ছি যে
প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো প্রকৃতি নিজে সৃষ্টি করে নিচ্ছে, সেটা মানুষ করতে পারছে না। আর মানুষের তৈরি পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলো মানুষ তৈরি করতে পারছে। এরপরে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো প্রকৃতি নিজেই নিয়ন্ত্রণ করছে, আর মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলো মানুষ তৈরি করছে, মানুষ নিয়ন্ত্রণ করছে। আর মানুষ যে উপাদানগুলো তৈরি করছে, মানুষের তৈরি পরিবেশ, সেগুলো প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান থেকে নিয়ে সংগ্রহ করে তারপর করতেছে। আর মানুষের তৈরি প্রাকৃতিক পরিবেশ এটা নিজে নিজেই তৈরি হচ্ছে, প্রকৃতি নিজেই সৃষ্টি করে নিচ্ছে। এই পার্থক্যগুলো ছিল প্রাকৃতিক পরিবেশ আর মানুষের তৈরি পরিবেশের মধ্যে পার্থক্য। এছাড়াও আছে যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো নিয়ে তৈরি হয় প্রাকৃতিক পরিবেশ, মানুষের তৈরি উপাদানগুলো নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। এইভাবে আমরা প্রাকৃতিক পরিবেশ আর মানুষের তৈরি পরিবেশের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। আমরা দেখলাম যে বর্ণনামূলক প্রশ্নসমূহের উত্তর কিভাবে করতে হয়। এখন আমরা বায়ু অংশে চলে যাই। বায়ু চ্যাপ্টারটি থেকে আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি বড় প্রশ্নের জন্য একটু দেখে নেই। বায়ু কি কি উপাদান রয়েছে? বায়ু কি? আমরা প্রথমে প্রশ্ন করতে পারি বায়ু কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো বায়ু কি? বায়ু হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটি উপাদান। উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু ব্যবহার করে। এছাড়াও অনেকগুলো কাজে বায়ু ব্যবহার করি। বায়ুতে কি কি উপাদান রয়েছে সেই উপাদানগুলো একটু জানব। যদি প্রশ্ন করা হয় বায়ু কি কি উপাদান আছে, আমরা একটি পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছি যে বায়ুর কতগুলো উপাদান রয়েছে। বায়ুর রয়েছে অনেকগুলো উপাদান। এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। এই সকল উপাদানের সমন্বয়ে বায়ু গঠিত। তাহলে বায়ুর উপাদানগুলো সম্পর্কে জানলাম। এরপরে আমাদের একটি প্রশ্ন থাকতে পারে, আমরা এই বায়ু চ্যাপ্টারটি পাঠের মধ্যে অনেকগুলো পরীক্ষা সম্পন্ন করেছি, যেমন বায়ুর উপস্থিতি নির্ণয় করা, বায়ুতে যে আগুন জ্বলে সেই বিষয়টি প্রমাণ করা। তো আমরা যদি প্রশ্ন একটু বড় ধরনের করে থাকি তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে বায়ু কিভাবে আগুন জ্বালাতে সাহায্য করে, বায়ু কিভাবে আগুন জ্বালাতে সাহায্য করে। এই ধরনের প্রশ্ন করার ফলে আমাদের একটি প্রশ্নের উত্তরের জন্য এটি পরীক্ষণের সাহায্য নিতে হবে। পরীক্ষণের মাধ্যমে এটি আমাদের প্রমাণ করতে হবে। আমরা যে পরীক্ষণটি করেছিলাম পৃষ্ঠা নম্বর 38 বায়ু অধ্যায়ের দ্বিতীয় লেকচারে। এখন বায়ু অধ্যায়ের বায়ুর বিভিন্ন উপাদানের যে ব্যবহার আছে এ সম্পর্কিত প্রশ্ন করতে পারি। যেমন অক্সিজেন, বায়ুর যে উপাদানগুলো রয়েছে, বায়ুর কয়েকটি উপাদানের নাম লিখো। অক্সিজেন কিভাবে কাজ করে, অক্সিজেন আমরা কি কি কাজে ব্যবহার করে থাকি। এছাড়াও প্রশ্ন হতে পারে যে জীবের বেঁচে থাকার জন্য বায়ুর কোন উপাদানটিকে ব্যবহার করে থাকে। এই প্রশ্নের উত্তর সমাধানের পরবর্তীতে এর সাথে আরেকটু অংশ থাকতে পারে, যেমন কার্বন ডাই অক্সাইড কিভাবে আগুন জ্বালাতে নেভাতে সাহায্য করে, বা কার্বন ডাই অক্সাইড কি কি কাজে ব্যবহৃত হচ্ছে বা ব্যবহার করতে পারি। আরও প্রশ্ন থাকতে পারে যে ছোটা জাতীয় কোমল পানীয়তে বায়ুর কোন উপাদানটি ব্যবহার করা হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরিতে বায়ুর কোন উপাদানটি ব্যবহার করে। তো এই ধরনের একটি প্রশ্নের মধ্যে অনেকগুলো অংশ থাকতে পারে। আবার প্রশ্ন থাকতে পারে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সারটি ব্যবহার করা হয় সেখানে বায়ুর কোন উপাদানটি ব্যবহার করা হয়। নাইট্রোজেন এর বিভিন্ন ব্যবহার লিখো। তো এভাবে আমরা অনেকগুলো প্রশ্ন এই অধ্যায় থেকে করতে পারি। বায়ু
করতে পারি। এগুলো থাকছে বর্ণনামূলক প্রশ্ন এর এক একটি অংশ। এরপর আমরা চলে যাই, আমাদের আরেকটি অধ্যায় ছিল শক্তি। শক্তি অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন করতে পারি। শক্তি কি? বিভিন্ন ধরনের শক্তির নাম লিখো। শক্তি কয়টি কাজের নাম লিখো, বা শক্তি কয়টি কাজ করতে পারে, শক্তি কি কি কাজ করতে পারে। বিভিন্ন ধরনের শক্তির ব্যবহার। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি। আলোক শক্তি কি কি কাজ এ সাহায্য করে, বা আলোক শক্তি কি, আলোক শক্তি কিভাবে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তাপ শক্তি কি, তাপ শক্তির প্রধান উৎস কি। এইভাবে আমরা অনেক অনেক প্রশ্ন করতে পারি। বিভিন্ন প্রকার শক্তির নাম লিখো। অনুশীলন ভিত্তিক যে প্রশ্নগুলো ছিল, বিভিন্ন প্রকার শক্তির নাম লিখো, কি কি কাজ করতে পারে শক্তি দিয়ে। বিদ্যুৎ শক্তি কি কি কাজে ব্যবহার করে থাকি, আমরা শীত অনুভব করলে কি করে থাকি। ধরি আমরা একটি কল্পনা করি যে বর্ষার দিনে আমাদের জামা কাপড় ভিজে গেছে, তো এখন আমাদের এই জামা কাপড়গুলো শুকানোর জন্য কোন শক্তির প্রয়োজন। আমরা যদি এই শক্তি অধ্যায়টি পাঠ করে থাকি, তাহলে আমরা দেখছি যে এই জামা কাপড় শুকানো থেকে বিভিন্ন ধরনের শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে তাপ শক্তি। এরপরে আমরা অন্ধকার একটি ঘরকে আলোকিত করতে কোন শক্তি ব্যবহার করে থাকি। আলোক শক্তি। আমরা বৈদ্যুতিক ফ্যান, টর্চ এইসব ব্যবহার করার ক্ষেত্রে কোন শক্তি ব্যবহার করে থাকি। আমরা অবশ্যই ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে থাকি। কোন শক্তির কারণে আমরা টেলিভিশন সংযোগ দিলে টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধরনের ছবি ভেসে উঠতে দেখি। উত্তর হচ্ছে আলোক শক্তি। টেলিভিশন বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে টেলিভিশনের পর্দায় আলোক শক্তি উৎপন্ন করে, যার সাহায্যে টেলিভিশনের পর্দায় ছবি ভেসে ওঠে আর আমরা সেই ছবি দেখি বা উপলব্ধি করি। কোনো কিছুর স্থান পরিবর্তনের ক্ষেত্রেও শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের শক্তি ছাড়া কোনো কিছু স্থান পরিবর্তন করতে পারি না। যেমন বৈদ্যুতিক ফ্যানটাকে শক্তির মাধ্যমে একদিক থেকে পাখাটাকে অন্যদিকে ঘুরাচ্ছে। মোটর গাড়ি, মোটর যে সাইকেলগুলো রয়েছে, এগুলো শক্তি ব্যবহার করে তার চাকাগুলোকে ঘুরাচ্ছে। ঠেলা গাড়ি, এখানেও কিন্তু বেশি শক্তির ব্যবহারের মাধ্যমে ঠেলা গাড়িটি ঠেলছে, তাই ঠেলা গাড়িটি চলছে। এভাবে প্রত্যেকটা কাজে শক্তি ব্যবহার করছে। শক্তি কোনো কিছু স্থান পরিবর্তন করতে পারে, এটি শক্তির অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল। তাহলে এই অধ্যায় সম্পর্কিত বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা এই প্রশ্ন সম্পর্কিত যে কোনো প্রশ্ন এবং এই অধ্যায় সংশ্লিষ্ট সকল প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আমাদের এই প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী অনলাইন ক্লাস এর যে সিলেবাসটি রয়েছে, এই সিলেবাস সম্পর্কিত বিভিন্ন তথ্য যদি জানা থাকে তাহলে অবশ্যই সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এই অধ্যায় সম্পর্কিত একটি সংক্ষিপ্ত